Hey everyone, Assalamu alaikum. I'm Sadir Rahman, a third year medical student studying in Chittagong Medical College. এইচএসসি স্টুডেন্টরা অনেক দিন ধরে আমাকে বলছিল যে আসলে এইচএসসির জন্য কীভাবে প্রিপারেশন নেওয়া উচিত এটার উপর একটা ভিডিও আপলোড করতে, বাট অ্যাজ আমার টার্ম চলছিল একটু লেট হয়ে গেল। সো বিফোর ইউ গো থ্রু মাই হোল ভিডিও, আমার সম্পর্কে একটু ব্রিফ ইন্ট্রোডাকশন দিই। আমি এসএসসি দিয়েছি মণিপুর হাই স্কুল থেকে, এইচএসসি দিয়েছি আদমজি ক্যান্টনমেন্ট কলেজ থেকে, অ্যান্ড বর্তমানে সেকেন্ড প্রফ ক্যান্ডিডেট। আমার 12 ডিসেম্বর সেকেন্ড প্রফ স্টার্ট হবে। অ্যান্ড হোয়াই উড ইউ গো থ্রু দিস হোল ভিডিও? বিকজ ছোটোবেলা থেকে আমি পড়াশোনা করে ট্রাই করতাম, পড়াশোনার সাথে লেগে থাকতাম, যার কারণে ক্লাস বরাবরই আমি সবসময় টপ 10-এর মধ্যেই থাকার চেষ্টা করতাম। অ্যান্ড ক্লাস 10-এ উঠে আমার রোল 1 হলো, ক্লাস 9-এর রোল 2 ছিল, 10-এর রোল 1 হলো। দেন কলেজে যাওয়ার পরে সেকশন তো এমনিই ভাগ হয়ে গিয়েছিল। সেখানে ফার্স্ট যে হাফ ইয়ারলি এক্সামিনেশন হয়, ওটাতে আমি সায়েন্স ফ্যাকাল্টি বাংলা ভার্সনে সেকেন্ড হই, প্রিন্সিপালস অ্যাওয়ার্ড পাই। দেন হচ্ছে করোনার মধ্যে একটা এক্সাম হয়, সেটাতে হচ্ছে আমি ফার্স্ট হই, আবার প্রিন্সিপাল অ্যাওয়ার্ড পাই। পরবর্তীতে আমি প্রিপারেশন নিই হচ্ছে মেডিকেল অ্যাডমিশন টেস্টের, 1282তম হই সেখানে। স্কোর ছিল আমার 78.25, এবং এই স্কোর নিয়ে আমি ফার্স্ট অ্যাটেম্পটেই সিএমসিতে আমার হয়ে যায়। আর পরবর্তীতে মাইগ্রেশন আমি ঢাকায় দেওয়ার চেষ্টা করেছিলাম, বাট আমাদের বেলায় এতটা বেশি কম্পিটিশন ছিল যে 78.25 পেয়েও আমি ঢাকার কোনো মেডিকেলে সিকিউর করতে পারি নাই। হয়তো ময়মনসিংহ বললে আমি পারতাম, ময়মনসিংহে আমি যেতে চাইনি, বিকজ দুটোই সেমই লেগেছে। সো যেহেতু অলরেডি সিএমসিতে আমি ভর্তি হয়ে গিয়েছি, সো আমি আর মাইগ্রেট করার প্ল্যান করিনি। আর দ্যাটস ইট। অনেকে আমাকে এই প্রশ্ন করো যে সিএমসিতে চান্স পেতে কত মার্কস পাওয়া দরকার? আমাদের সময় এমন হয়েছিল যে ফার্স্ট অ্যাটেম্পটে 78 পেয়েও অনেকের হয়। পরবর্তীতে সিলেট মেডিকেল বা অন্য মেডিকেল থেকে মাইগ্রেট করতে হয়েছে। আমাদের বেলায় এরকম ছিল, সবাই 78 থেকে 78-এর ঘরে ছিল, 2.5, 7.5, 78.5 এই মার্কসের মধ্যেই ছিল। এর পরের ব্যাচগুলোতে দেখেছি যে 72-3 পেয়েও মেডিকেল সিএমসি কনফার্ম করেছে। ওকে, দেন অনেকে হচ্ছে বরিশাল মেডিকেল থেকেও আমাদের সিএমসিতে হচ্ছে মাইগ্রেট করতে পেরেছে, বাট আমাদের সময় এটা ছিল না। সো এটা টাইম টু টাইম ভ্যারি করে। যেহেতু এই প্রশ্নগুলো আমরা অনেক বেশি পরিমাণে ফেস করি, তো ভাবলাম যে ইন্ট্রোতে বলেই দিই। আচ্ছা, সো যেটা শুরু থেকেই শুরু করতে হবে, যে ধরো সাপোজ তোমার কাছে এখন 6 মাস সময় আছে, তুমি যে ফেজে থাকো, হয়তো যখন অ্যাজ এ স্টুডেন্ট তুমি বুঝতে পারো না যে তুমি আসলে কোন পর্যায়ে, হয়তো ভাবো যে তোমার অবস্থা খুবই খারাপ, সবার চেয়ে খারাপ, না হলে তুমি ভাবো যে তোমার মতোই সবাই। এইচএসসি ক্যান্ডিডেট যারা, এক একজন এক এক ফেজে থাকে, এক এক স্টুডেন্টের স্ট্রাগল বা প্রবলেম আসলে এক এক রকম। একটা সময় ছিল যখন ভালো টিচার ছিল না, সোর্স ছিল না, বই অ্যাভেলেবেল ছিল না। হ্যাঁ, তখন বলতে পারো মানুষ পড়াশোনা কেন করতে পারছে না, বা কেন হচ্ছে খারাপ রেজাল্ট করছে বুঝতে পারছে না কেন, কারণ এগুলো ফ্যাসিলিটিসগুলো অ্যাভেলেবেল না। ওকে, ওই প্রবলেমটা আগের যুগে বেশি ছিল। ধর 2000 সালের আগে তারা হয়তো এগুলো ফেস করেছে। তো তখনকার হিসেবটা আলাদা ছিল, যে তুমি কেন স্কোর ভালো করতে পারছো না বা পড়তে পারছো না, সেই হিসেব আলাদা ছিল। এখনকার হিসেব আলাদা, কারণ এখন সবাই খুবই স্মার্ট। ওকে, তুমি হয়তো জানো না যে তুমি কতটা স্মার্ট, কিন্তু তারা উপায়টা জানে না কোন জায়গায় স্মার্টনেসটা কীভাবে দেখাতে হবে, অথবা তারা অন্য কোনো দিকে ডিস্ট্র্যাক্টেড হয়েছে। এখন ডিস্ট্র্যাকশনের অনেক সোর্স অ্যাভেলেবেল হাতের মুঠোয়, এমনকি মানুষের চোখের আড়ালেই সব সোর্স অফ ডিস্ট্র্যাকশন রেডি। সো অ্যাকচুয়ালি এটা আমার পক্ষে বানানো খুবই ডিফিকাল্ট, যে তোমার জন্য একটা স্মুথ প্ল্যান আসলে তোমার কি নিড। সো আমি এটার জন্য একটু বেশি টাইম নিয়েছি, কারণ তুমি আসলে কোন ফেজে আছে এটা তো আমি জানি না, তোমার জন্য কোনটা বেটার হবে এটা যদি আমি তোমার সাথে 1-to-1 কথা বলে থাকি, সেই ক্ষেত্রে আমি বেশি ভালো অ্যাডভাইস দিতে পারবো। আর সো আমার ভিডিওতে মোটামুটি আমি যেন সব ফেজের স্টুডেন্ট,
যে যেই ধরনের স্ট্রাগলের মধ্যে দিয়ে আছো তাদের সবার ক্ষেত্রেই যেন এটা ফ্রুটফুল হয় সেইভাবে করার চেষ্টা করেছি। সো লেটস গেট স্টার্টেড। সো মেবি তুমি সেই টাইপের স্টুডেন্ট যে কিনা টার্গেট করেছিলা 100 পাওয়ার বাট 90 পেয়েছো, কাঁদতেছো। ওকে, এই টাইপের স্টুডেন্ট থাকে। আই এম নট ডিসকারেজিং ইউ, বাট হ্যাঁ, তুমি এই টাইপের স্টুডেন্ট হতে পারো। অথবা এমন অনেক স্টুডেন্ট আছে ফার্স্ট ইয়ার পুরোপুরি ফাঁকি দিয়ে চলে গিয়েছো, তুমি সেই স্টুডেন্টও হতে পারো। অথবা তুমি হচ্ছে একটা মিডিয়াম স্টুডেন্ট হতে পারো যে সবসময় পড়ো, একটু বেটার হয় আবার একটু ডাউনফল হয়। তুমি যেই ফেজেই থাকো, স্টার্ট নাও, নাও অর নেভার, নাও অর নেভার, এখনই সময়। তুমি বলতে পারো যে ও আচ্ছা, আমি তো এখন অসুস্থ, আমি ভিডিওটা দেখতেছি, আমি এখন হচ্ছে সিক অবস্থায়। তো তুমি সিক অবস্থায় কি অ্যাটেম্প নিতে পারো, সেটাই নাও। নাও অর নেভার, তুমি যেই পজিশনেই থাকো, মেবি ইউ আর সিক, মেবি তুমি এখন ঘরে নাই, মেবি তুমি ঘুরতেছো, যে তুমি যেমন সিচুয়েশনেই থাকো, এখনই শুরুর সময়, এখনই সময়। অ্যান্ড সেট ইউর টাইম t=0। আমার একজন ফেভারিট অনলাইন টিচার, উনি আমাকে শিখিয়েছেন যে সেট ইউর টাইম t=0, এখনই সময়। ওকে, এখন ইন জেনারেল বলি, আমি যেটা পছন্দ করি, যেহেতু অনেক বছর ধরে তো পড়াশোনা করতেছি, তো আই লাভ টু স্টার্ট দ্য প্রিপারেশন উইথ মাই ফেভারিট সাবজেক্ট। একটা সাবজেক্ট যেটা আমার কাছে একটু কঠিন লাগে বা ভালো লাগে না, সেটা দিয়ে কিন্তু আমি স্টার্ট করি না। ওকে, আমি আমার ফেভারিট সাবজেক্ট দিয়ে স্টার্ট করতে চাই, তো তোমরাও চাইলে এটা করতে পারো। অ্যান্ড আমার ক্ষেত্রে যেটা হয় যে কিছু মানুষের রিপিটেটিভ জিনিস পছন্দ হয় না, কিছু মানুষের ব্রেন রিপিটেটিভ জিনিস একদমই পছন্দ করে না, কিছু মানুষ রিপিটেটিভ জিনিস খুব পছন্দ করে। সো আমার ব্রেন এমনভাবে কাজ করে যে সে নতুন জিনিস পছন্দ করে, তাই আমি নিউ টপিক ফ্রেশ মাইন্ডে পড়তে পছন্দ করি। সাপোজ ধরো আমার 12 ডিসেম্বর প্রফ, আমি হয়তো এখন পিএলএ প্রিপারেটরি লিভে বাসায় আসছি, আমি এইবার আমার ফেভারিট সাবজেক্ট পড়বো, না হলে যেই টপিকটা হচ্ছে আমি ধরো কম বুঝি, ধরো পার্কিনসনিয়ান ডিজিজ, এটা আমি কম বুঝতেছি, এটার প্যাথোফিজিওলজি, আমি ফ্রেশ মাইন্ডে পুরো জিনিসটা হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং করব। অথবা তুমি স্টার্ট করতে পারো একটা ইজি এবং ছোটো টপিক দিয়ে। ওকে, ইজি এবং ছোটো টপিক যেটা হচ্ছে তুমি খেলতে খেলতে পড়তে পারবা, কঠিনে যাওয়ার দরকার নেই। তো তুমি যখন ইজি বা ছোটো কিছুতে স্টার্ট করবা, সেটা কমপ্লিট হবে, তো তোমার টাস্ক লিস্টে অলরেডি কী হলো, অনেকগুলো টপিক কমে গেল, এবং তোমার মাথা থেকেও কিন্তু একটা অনেকগুলো বোঝা কমে গেল। তোমার মনের অজান্তে দেখবা যে এটা তোমার পেস বা গতি, পড়াশোনার গতিকে বৃদ্ধি করবে। সো ইউ হ্যাভ টু মেক আ টু ডু লিস্ট, চেক লিস্ট। কারণ অনেক সময় হয় কি, যেটাই চাই, যে যেটাই বলুক, তোমার চোখের সামনে যদি না থাকে যে তোমার আসলে কি কাজ করতে হবে বা কি কি বাকি আছে, তুমি যদি বারবার রিমাইন্ডার না দাও, তাহলে তোমার ব্রেন আসলে ওটাতে ফোকাস দিতে চাবে না। তোমাকে রিমাইন্ডার দিতে হবে, বারবার চোখের সামনে এটা রাখতে হবে। ওকে, ব্রেনকে মনে করাই দিতে হবে। তো টু ডু লিস্ট, চেক লিস্ট করলে তোমার ইম্পর্টেন্ট আনইম্পর্টেন্ট টপিকটা তুমি ডিফারেন্সিয়েট ইজিলি করতে পারবা। দেন কোনো টপিক ছুটে যাওয়ার চান্স কম থাকবে, এবং টু ডু লিস্টে যখন তুমি টিক চিহ্ন দিবা, এটা কাইন্ড অফ তোমার মধ্যে একটা স্যাটিসফ্যাকশন নিয়ে আসবে, স্যাটিসফ্যাকশন অফ কমপ্লিশন অফ দ্য টাস্ক। ওকে, দেন এই যে টু ডু লিস্ট বানাচ্ছ, এটাই কিন্তু তোমার রুটিন, রাইট? তুমি তো রুটিন অনুযায়ী একটা টু ডু লিস্ট বানাবে, ডেইলি টু ডু লিস্ট অথবা উইকলি বা মান্থলি। তো এই রুটিনটাকে ফলো করার ট্রাই করবে। এখন কথা হচ্ছে, বেশিরভাগ স্টুডেন্ট করবে কি, রুটিন বানালো খুব সুন্দর, 3 দিন পরে গিয়ে সেটা হচ্ছে রুটিন ফলো করতে ফেল হলো। এই ফেল জিনিসটা হওয়ার পরে সে সেকেন্ড টাইম আর রুটিন বানায় না। আবার ধরো তুমি সেকেন্ড টাইমও বানাইলা, তাও ফেল হলো, থার্ড টাইমও বানাইলা, ফেল হলে, এরপর তুমি ছেড়ে দিছো, যে রুটিন বানাইতে কোনো লাভই হয় না। টু বি অনেস্ট, আমার ক্ষেত্রে আমি এই রুটিন বানানোতে ফেল হচ্ছে ঠিক সেই মেডিকেল অ্যাডমিশন টেস্ট থেকে ফার্স্ট ইয়ারে প্রতিটা পরীক্ষা, ইভেন এই প্রফ, আমি অলওয়েজ ফেল করি। রুটিন কখনোই আমি টোটালি ফলো করতে পারি না। তাই বলে কি আমি প্রফে ফেল করছি, তাই বলে কি আমার মেডিকেল অ্যাডমিশন টেস্ট খারাপ যাচ্ছে?
না তো, রাইট? তারপরে ফেল করা ইটস ওকে, নো ওয়ারিজ, ওকে, ইটস টোটালি ফাইন। কিন্তু রুটিন বানিয়ে চলতে হবে, রুটিন টু ডু লিস্ট বানাতে থাকতে হবে, ওকে? ধরো তুমি একবার, আমি কি করি, ফেল করি, রুটিন বানাতে ফেল হই, ফেল হওয়ার পরে করি কি, আবার T=0 টাইম স্টার্ট করে সে অনুযায়ী আগাতে থাকি। এখন আরেকটা জিনিসে সবাই হতাশ হয়ে যায় যে ফার্স্টের দিকে আমরা নিজের মানে অনেক স্লো মনে হয় যে আমি হয়তো অনেক স্লো যাচ্ছি, ফার্স্ট 15 days স্লো যাবে, এটাই স্বাভাবিক। গাড়ি কিন্তু একবারে স্পিড আসে না, ওটার তুমি এক্সিলারেটর প্রেস করার পর টাইম লাগে, তাই না? এক্সিলারেটর শুরুতে আস্তে আস্তে দিতে হয়, তারপর একটা সময় গাড়িটা হচ্ছে নিজের একটা গতিবেগে যেতে থাকে। তো টাইম লাগবে, এই টাইমটা ধৈর্য ধরে থাকতে হবে, এই টাইমটা নিজেকে দিতে হবে। ইট ডাজন্ট ম্যাটার, জাস্ট ইউ হ্যাভ টু বি কনসিস্টেন্ট, একদম লেগে থাকতে হবে বাংলা ভাষায় বললে। এবং তুমি টানা 15 দিন অল্প অল্প করে পড়ে দেখো। ধরো তুমি এমন একজন পার্সন যে কিনা ডেইলি 2 ঘন্টা 2 আওয়ার হার্ডলি বসে থাকতে পারো, বসে পড়তে পারো মনোযোগ দিয়ে, ওকে? আচ্ছা, খুবই কঠিন এই জিনিসটা তোমার কাছে। তুমি টানা 15 দিন 2 ঘন্টা বা 3 ঘন্টা, হ্যাঁ 3 ঘন্টা হলে ভালো, টানা 15 দিন একদম কনসিস্টেন্টলি পড়ে দেখো। অন দ্য 16th ডে তুমি দেখবা টাস্কটা তোমার জন্য অনেক ইজি হয়ে গিয়েছে এবং তুমি সেদিন 4 ঘন্টা পড়তে পারতেছো, ওকে? 4 ঘন্টা পড়তে পারতেছো। অ্যান্ড পড়ার মাঝে ব্রেক নেওয়া জায়েজ, ব্রেক নিতে পারবা, আমিও নেই। আর শর্ট ব্রেক বেটার, হেলদি ব্রেক নিবা। অ্যান্ড ট্রু ব্রেক, এখন অনেক সময় হচ্ছে আমাদের এখন ব্রেকের একটা নতুন সংজ্ঞা তৈরি হয়েছে যে মোবাইলটা হাতে নিয়ে, ধরো ভালো রিলসই দেখতেছো, তুমি ভালো জিনিসই দেখতেছো, কিন্তু মোবাইলটা হাতে নিয়ে হচ্ছে দেখতে থাকি। বাট না, আমাদের ব্রেন কিন্তু এটাকে রেস্ট হিসেবে কখনোই নেয় না। এটা অনেক টাইপের স্টাডি আছে, তোমরা রিসার্চ গেট অথবা এরকম বিভিন্ন সোর্সে, লিটারেচার সোর্সে গিয়ে এসব দেখতে পারো, ওকে? তো ব্রেন কখনো ওটাতে রেস্ট পায় না, আমি নিজেও এটা অ্যাবিউজ করে থাকি, বাট আই এম ট্রাইং টু রিকভার ফ্রম ইট। তো হেলদি ব্রেক নিবা, ন্যাপ বেটার, ন্যাপ, একটু খাওয়া দাওয়া করো, অথবা সিবলিংসে বা ফ্যামিলির সাথে একটু টাইম কাটাও। শর্ট হেলদি ব্রেক নিবা। তুমি যখনই একটু আনহেলদি ব্রেকে যাবা, ধরো তুমি একটা মুভি দেখলা, এটা তোমাকে আসলে যে পরিমাণ ডোপামিন দিয়ে তোমাকে হাই আপ করে রাখবে, তোমাকে ইউফোরিক স্টেটে মানে খুবই মজা দিবে, এই মজা পাওয়ার পরে তুমি কখনোই কি ওই ফোকাসে টেস্টলেস, ধরো করলা, হ্যাঁ করলা ভার্সেস আইসক্রিম, তুমি ধরো আইসক্রিম খাইলা, আইসক্রিম খাওয়ার পরে আইসক্রিমটা হচ্ছে মুভি বা অনেক অনেক ক্রেজি লেভেলের হচ্ছে এন্টারটেনমেন্ট, এরপরে হচ্ছে স্টাডি। তুমি আইসক্রিম খাওয়ার পর নিশ্চয়ই কাঁচা করলা বা করলার জুস কখনো খেতে চাইবা না, তোমার ব্রেন অবভিয়াসলি এটাকে রেজিস্ট করবে। সো আমি বলবো যারা এইচএসসিতে আছো এবং মেডিকেল অ্যাডমিশন টেস্ট বা তারা যেন একটু হেলদি ব্রেকস নাও, ওকে? হেলদি ব্রেকস। অ্যান্ড পড়াশোনাকে কখনো একটা এক্সট্রা ওয়ার্ক হিসেবে নিবা না। অনেকে ভাবে কি পড়াশোনা একটা এক্সট্রা ওয়ার্ক, ব্রেন তখন এটাকে কম প্রায়োরিটি দেওয়ার সুযোগ খুঁজে, এটাকে কম প্রায়োরিটি লিস্টে রাখে। সো এটাকে আমি মনে করি টপ প্রায়োরিটি লিস্টে রাখাই বেটার। হ্যাঁ, ইন রিলিজিয়াস পার্সপেক্টিভ, তুমি যে পার্সপেক্টিভই দেখো, এটা নিয়ে আরেকটা বিশদ আলোচনা করা যাবে অন্য একটা ভিডিওতে, বাট এটাকে তুমি টপ প্রায়োরিটিতেই রাখতে পারো। বিকজ তুমি যদি তোমার ব্রেন নিজেকে এডুকেট না করো, তোমার ব্রেনকে এডুকেট না করো, ব্রেন তোমাকে চালায়, তাহলে তুমি কি চাও যে তোমাকে একজন আনএডুকেটেড পার্সন চালাক? তাই না? তোমার তোমার কাজ হচ্ছে তোমার ব্রেনকে ট্রেন করা, অ্যান্ড দিস ব্রেন উইল লিড ইউ থ্রু আউট ইউর লাইফ, যতদিন তুমি বেঁচে থাকবা। তো তুমি নিশ্চয়ই চাও না যে একটা আনএডুকেটেড কিছু, যে কম জানে, সে তোমাকে চালাক, রাইট? সো ইট শুড বি ইউর টপ প্রায়োরিটি, ওকে? আরেকটা জিনিস আমি ক্লিয়ার করতে চাই, সেটা হচ্ছে স্টার্ট করতে হবে। তুমি
তোমার যে অ্যাবিলিটি আছে সেটা দিয়ে স্টার্ট করো। ইউটিউবে আদার দ্যান দিস ভিডিও তুমি অনেক অনেক স্টাডি হ্যাকস পাবা, ওকে, অনেক অনেক স্টাডি হ্যাকস পাবা, দেন অনেক শর্টকাটস পাবা, তারপরে হচ্ছে অনেক টাইপের টেকনিক আছে, হ্যাঁ, অনেক নতুন নতুন টেকনিকের নাম তোমরা শুনবা, ধরো পোমোডারো টেকনিক বা এই সেই, ঠিক আছে, ওগুলো দরকার, বাট আগে স্টার্ট করে নিজের প্রবলেমটা তো বুঝে যে তোমার কি সে উন্নতি করা লাগবে, হ্যাঁ, তোমার কি ফোকাসের প্রবলেম নাকি তুমি টাইম ম্যানেজমেন্টের প্রবলেম, সেই অনুযায়ী তখন তুমি সেই সব স্পেসিফিক ভিডিও দেখবা যেগুলো ইউটিউবে অ্যাভেলেবেল আছে, যে স্টাডিতে ফোকাস কীভাবে বাড়াতে হয় বা মেডিটেশন অথবা বিভিন্ন টাইপের টেকনিক, এগুলো পরে দেখবা, আগে তুমি নিজে শুরু করো, নিজে ফেস করো যে তোমার কোথায় কোথায় উন্নতি দরকার, সেই অনুযায়ী তুমি বাকি যেসব টেকনিক, স্মার্ট স্টাডি টেকনিক, যেটাকে আমরা এক কথা বলে স্মার্ট স্টাডি, ওকে, স্মার্ট স্টাডি টেকনিকগুলো তখন ইউটিউব থেকে ধীরে ধীরে তোমরা আস্তে আস্তে নিজের লাইফে অ্যাপ্লাই করবে। বাট তুমি যদি কোনো কাজ শুরু না করেই এত স্মার্ট স্টাডি টেকনিক দেখো, বেশিরভাগ স্টুডেন্ট যেটা করে ওটা আর কন্টিনিউ করতে পারে না বা নিজের জীবনে হচ্ছে অ্যাপ্লাই করতে পারে না। তো তোমাকে আগে পড়তে গিয়ে তুমি ধরো ফর এক্সাম্পল তুমি পড়তে গিয়ে তুমি ফেস করলে যে তুমি অনেক স্লো রিডার, তোমার রিডিং স্পিডটা বাড়ানো দরকার। এখন অনেকের কাছে মনে হতে পারে যে রিডিং এটা সব ছোটোবেলা থেকে কাজ, বা ছোটোবেলা থেকে যেই রিডিং স্পিডটা হয় সেটাই মানে থেকে যায়, এটাকে চেঞ্জ করা অসম্ভব, এরকম একটা ধারণা থাকতে পারে, কিন্তু না। দ্য স্পিড রিডিং বুক একটা বুক আছে, সেই বুকটা পড়ে তুমি বুঝতে পারবে যে তোমার স্পিড আসলে বাড়ানো সম্ভব। তো তুমি আগে তো ফেস করো যে তোমার রিডিং স্লো, তারপরে তোমার ভিতরে একটা চাহিদা তৈরি হবে এই জিনিসটাকে উন্নত করার, তখন তুমি গিয়ে দ্য স্পিড রিডিং বুকটা পড়তে পারো, অথবা এই বিষয়ে যদি ইউটিউবে কোনো ভিডিও থাকে সেলফ হেল্প অথবা সেলফ ইমপ্রুভমেন্ট টাইপ, সেটা তুমি দেখতে পারো, ওকে, দ্যাটস ইট। এবং আরেকটা জিনিস হচ্ছে, এটা আমার কথা, যে সাকসেস বা স্টাডিতে সাকসেস অথবা এইসব ক্ষেত্রে আসলে কোনো অ্যাবসোলিউট ফর্মুলা নেই, ওকে, কোনো অ্যাবসোলিউট একটা সিঙ্গেল ফর্মুলা নেই, এটা একটু মাথায় রাখবে, কোনো সিঙ্গেল ফর্মুলা নেই, এক একজন এক এক রকমভাবে পড়ে মানে সবাই বলবে হ্যাঁ তুমি এভাবে করো, এটা করো, করলেই দেখবা তুমি ফার্স্ট হয়ে যাচ্ছ অথবা তুমি সাকসিড হচ্ছ, সবাই বলবে, যারা যারা সাকসেস হয়েছে বা যারা যারা এই ফেজটাকে ভালো মতো পার করতে পারছে তারা সবাই এই কথাই বলবে, এটা ফলো করলে ওটা হবে, ওটা ফলো করলে ওটা হবে, বাট মেইন কথা হচ্ছে তোমাকে করতে হবে, করতে করতে নিজেকে বুঝতে হবে ভিতর থেকে যে তোমার এখন কি করা উচিত, কোন ডিসিশনটা নেওয়া উচিত, ওকে। আচ্ছা, সো 6 months প্ল্যান ফর এইচএসসি। এখন আসি টু স্টাডি, অনেক আউট অফ দ্য স্টাডি কথা হয়েছে, অ্যাবস্ট্রাক্ট কথা, ওকে, অ্যাবস্ট্রাক্ট কথা হয়েছে, এখন আসি আমরা আমাদের সাবজেক্টিভ কথাতে, অ্যাবস্ট্রাক্ট, ওকে, বা অবজেক্টিভ কথাতে অ্যাবস্ট্রাক্ট, ওকে। সায়েন্সের সাবজেক্ট, আমি মেইনলি তোমাকে সায়েন্সের সাবজেক্টটা নিয়েই একটু বলবো, এবং এগুলো সব কীভাবে আমি বলছি ফ্রম মাই এক্সপিরিয়েন্স, ওকে, আমার জীবনে যত বছর ধরে সায়েন্স পড়েছি সেটা থেকে এক্সপিরিয়েন্স নিয়ে আমি বলছি। এখনও আমরা এইসব প্রবলেম ফেস করি, তোমরা যে প্রবলেমগুলো ফেস করো, আমি তো কমেন্ট পড়ে তোমরা যে প্রবলেমগুলো আসলে বলো না, ওগুলো সেম প্রবলেম এই স্টেজে গিয়েও কিন্তু আমরা ফেস করছি। আচ্ছা, তো ওই প্রবলেমগুলো নিয়ে আমি মনে করি ওয়ারিড হওয়া না হওয়াই বেটার, ওয়ারিড হওয়া না হওয়াই বেটার, ওকে। তো সায়েন্সের সাবজেক্টের ক্ষেত্রে প্রথমেই বলবো বুঝে পড়তে হবে, বুঝে পড়তে হবে, বুঝে পড়াশোনা। এখন বুঝারও আবার শেষ নেই, কোনটাকে আমি বুঝা বলতেছি, কোনটাকে আমি আন্ডারস্ট্যান্ডিং বলতেছি, ওকে, আবার আসলে আমি বুঝতে পারছি কিনা এটা আমি বুঝবো কীভাবে, এটাও একটা প্রশ্ন, হ্যাঁ। তো জিনিসটা একটু কমপ্লিকেটেড, বাট আমি বলবো যে গো থ্রু দ্য প্রসেস অফ আন্ডারস্ট্যান্ডিং, ওকে। একটা ধরো হোয়াট ইজ সারফেস টেনশন, হ্যাঁ, সারফেস টেনশন কি, এই জিনিসটা তুমি এসএসসি লেভেলে একরকম বুঝবে, এইচএসসিতে গিয়ে আরেক রকম বুঝবা, পরবর্তীতে ফিজিক্সে হায়ার স্টাডিজ করলে আরেক রকম বুঝবা, বাট তোমার লেভেলে সারফেস টেনশন সংজ্ঞা বইয়ে যেতে থাকুক, ধরো তুমি এসএসসি স্টুডেন্ট, সেই ক্ষেত্রে আমি বলবো সারফেস টেনশন হচ্ছে, ধরো একটা পানি, হ্যাঁ,
একটা পাত্রের উপর পানি আছে, পাত্রের ভিতরে পানি আছে, এই পানির যে উপরের লেভেল, হ্যাঁ, পানি আর এয়ারের মাঝখানে যে ইন্টারফেস, এই জায়গায় পানির মলিকিউলগুলো একটা এনার্জি দিয়ে বা একটা পাওয়ার দিয়ে একটার সাথে লেগে আছে। হ্যাঁ, তো এই যে একটা শক্তি দিয়ে লেগে আছে, এটা কাইন্ড অফ একটা টেনশন, একটা টান ক্রিয়েট করতেছে, যার এই টানটা এমন যে এর উপর দিয়ে অনেক সময় কেউ হেঁটেও যেতে পারবে। যেমন হচ্ছে একটা পোকা, একটা পোকা হেঁটেও যেতে পারবে। আই নো আমি হয়তো অনেক অদ্ভুত কথা বলতেছি, বাট আমি জাস্ট বলতেছি যে সারফেস টেনশন এক লেভেলে গিয়ে তুমি এক একভাবে বুঝবা। ওকে, এক একভাবে বুঝবা, তো আসলে বোঝার শেষ নাই। তো বোঝার ক্ষেত্রে অবভিয়াসলি বুঝতে হবে, বোঝার সোর্স আমি পরে বলবো। আর বেশি আবার বুঝে যাবে না, ওকে, বেশি বুঝে যাবে না। যেমন আমি দেখছি আমার সিবলিংকে, ও টরিসেলের সূত্র বুঝতেছিল, ও ঠিকমতো চাপ, নর্মাল চাপ, প্রেশার বা এইসবের অঙ্কই ঠিকমতো পারে না, সে টরিসেলের সূত্র ডিটেইলসে পড়তেছে। এসব উল্টা মানে যতটুকু তোমার জন্য দরকার, ঠিক আছে, তোমার একাডেমিক্সের জন্য দরকার, তুমি পড়ো। তোমার যদি আসলে পদার্থবিজ্ঞানী হওয়ার স্বপ্ন থাকে, শুধু সেই ক্ষেত্রে তুমি এক্সট্রা টপিকটা বেশি করে পড়তে পারো। তোমার যদি আসলে এইম থাকে যে তুমি পদার্থবিজ্ঞানী বা সায়েন্টিস্ট হবা, ওকে, তাহলে তুমি পড়ো, না হলে সব কিছুতে এত পণ্ডিত হওয়ার দরকার নেই, কারণ তুমি সময় পাবে না। ওকে, আবার অনেক সময় হয় কি, ডিটেলসে না বুঝলে ভিতরে একটা স্যাটিসফ্যাকশন আসে না, এই স্যাটিসফ্যাকশন না আসলে তোমার আবার খারাপ লাগে, তুমি পড়তে পারো না। এরকম অনেক হয়, আমাদেরও মেডিকেলে আসার পর অনেক দেখেছি যে সব না পড়লে তার স্যাটিসফ্যাকশন আসে না, তো সে পরীক্ষায় বসতেছেই না, এরকমও হয়। আচ্ছা, তো অবাঞ্ছিত জিনিস বুঝবে না, হ্যাঁ, আনলেস তুমি একজন সায়েন্টিস্ট বা এক্সপার্ট হও। এক্সপার্ট যদি হওয়ার প্ল্যান থাকে তখন তুমি এসব বোঝার চেষ্টা করলাম। আন্ডারস্ট্যান্ড বিটুইন দ্য লাইন্স, এটা অনেক গুরুত্বপূর্ণ একটা কথা। আন্ডারস্ট্যান্ডিং বিটুইন দ্য লাইন্স, এটাই হচ্ছে বুঝে পড়া। তোমার বইয়ে একটা লাইন দেওয়া থাকবে, বাট এই লাইনটার মাঝে, এই লাইনটার জন্য আরও 4-5টা লাইন কিন্তু আছে, লুকানো আছে, এখানে লেখা নেই। এই 4-5টা লাইনটা হচ্ছে বুঝতে হবে। এই কথাটা আমাকে আমার একজন শিক্ষক বলেছিলেন স্কুল লাইফে। তখন এটা অত ভালো বুঝিনি, এখন একটু বুঝতেছি আর কি, যে হোয়াট ইজ বিটুইন দ্য লাইন্স, বুঝতে পারা যে হ্যাঁ, ও বলতেছে একটা, কিন্তু ওর কথার মাঝে আসলে অনেক কিছুর ইন্ডিকেশন আছে। হ্যাঁ, আরও 4-5টা লাইন লিখে যাবে এরকম। আচ্ছা, আর আরেকটা জিনিস প্লিজ ছোট লেভেলে তোমাদেরকে বলে দিই, তুমি কখনোই কমপ্লিট আন্ডারস্ট্যান্ডিং করতে পারবে না। তো কিছু ক্ষেত্রে বোঝার পরে একটু ছেড়ে দাও, একটু স্পেস দাও নিজেকে, মুখস্থ করে ফেলো। কিছু জিনিস তোমাকে এখন মুখস্থ করতে হবে। যেমন আমি শুনেছি যে তোমাদের নাকি ম্যালেরিয়া আগে শুধুমাত্র একটা ছক ছিল যে ডিফারেন্ট টাইপস অফ ম্যালেরিয়া কোন সময়ে হচ্ছে জ্বর আসে, সুপ্তাবস্থা কত অথবা কতদিন পর জ্বর আসে, এটা শুধু মুখস্থ করতে হতো। ওটা মুখস্থ করতে আমাদের সময় আমাদের অবস্থা খারাপ হয়ে গিয়েছিল। এখন আমি শুনতেছি যে তোমাদের ওটার সাথে নাকি কি ওষুধ আছে, আর্টিমিসিনি, তারপরে ফ্যান্সিটার, এসব ওষুধ, মেডিসিন, কোন ম্যালেরিয়াতে কোন মেডিসিন দিয়ে, এটাও নাকি অ্যাড করেছে, আমি শুনতেছি। এখন দেখো, এই জিনিসটা আমরা সারা বছর, এত বছর ফার্স্ট প্রফ দিয়ে ফার্মাকোলজি সারা বছর পড়ে দেন আমরা এটা আন্ডারস্ট্যান্ডিং করতেছি। হ্যাঁ, তো তোমাদের ক্ষেত্রে তোমরা এখন সব বুঝে তো বুঝতে পারবে না, তাই না? তো জাস্ট মুখস্থ করো। কিছু জিনিস হচ্ছে আসলেই মুখস্থ করতে হবে, ওটা মুখস্থ করা হারাম না। যেমন আমাদের ক্ষেত্রেও আমরা এখনও মেডিসিন পড়িনি, আমরা সার্জারি পড়িনি, মেডিসিন সার্জারি পড়িনি। না পড়লেও আমাদেরকে যেহেতু ফার্মাকোলজি, ফিজিওলজি অনেক কিছু পড়তে হচ্ছে, অনেক কিছুই আমরা মুখস্থ করে ফেলি, কারণ এটা এখন আমাদের বোঝার বয়স নেই, এটা আমরা বুঝবো পরবর্তীতে, যখন 5th ইয়ারে উঠবো তখন বুঝবো। যেমন অ্যানাটমিতে প্রচুর মুখস্থ করতে হয়, না বুঝেই মুখস্থ করতে হয় অ্যানাটমিতে, কারণ তখন আমরা প্যাথোলজিও পারি না, ফিজিওলজিতেও অনেক কিছু মুখস্থ করতে হয়, কারণ হচ্ছে প্যাথোলজি, ফার্মাকোলজির কমপ্লিট আন্ডারস্ট্যান্ডিং আমাদের নাই। তো তুমি আসলে বুঝবা, অবভিয়াসলি বুঝবা, বাট তুমি আসলে কমপ্লিট আন্ডারস্ট্যান্ডিং কখনোই করতে পারবে না। এটার জন্য অবভিয়াসলি তোমার হায়ার লেভেলে যেতে হবে। তো কতটুকু বুঝবো, যতটুকু মুখস্থ করে লিখে আসতে হবে আমাদেরকে, যতটুকু জানার প্রয়োজন, যতটুকু মুখস্থ করে আমার লিখে আসতে হবে পরীক্ষার হলে, টিচার আমাকে জিজ্ঞেস করবে, আমাকে কোয়েশ্চেন ফেস করতে হবে, অতটুকুই বুঝবো।
আবার অনেক সময় হয় কি, হ্যাঁ আমরা কিছু এক্সট্রা বুঝে ফেলি, বুঝতে হয়, বাট সব কিন্তু মনে রাখতে হয় না। তো বুঝার পরে সব মনে রাখা লাগবে না। হ্যাঁ, বুঝার পরে এমন না যে তোমার সব যা যা বুঝছো সব মনে রাখা লাগবে। এসব অতিরিক্ত প্রেশার নিজের ব্রেনকে না দেওয়াই বেটার। সিলেক্টিভলি মুখস্থ করবা। সিলেক্টিভলি মুখস্থ বলতে এটা পরীক্ষায় আসছে, এটা আমাকে পরীক্ষার হলে লিখতে হবে। অবভিয়াসলি আমাকে পাশে মিম সব বলে দিবে না। সো তুমি মুখস্থ করবা, ওই জিনিসগুলো মুখস্থ করতে হয়। মুখস্থকে আমরা এখন এত বেশি আন্ডার রেটেড করে ফেলছি যে মানে মুখস্থকে খুব খারাপ চোখে দেখি। বাট টু বি অনেস্ট, আমি নিজেও খারাপ চোখে দেখতাম। টু বি অনেস্ট, মুখস্থ করা লাগে। হ্যাঁ, তুমি যে লেভেলেই থাকো আমি জানি না, আমি অনেকজনের কাছ থেকেই শুনেছি, তারা ধরো বুয়েটের যে অ্যাডমিশন টেস্ট, অনেক ম্যাথ আসলে তাদেরকে মুখস্থ করে যেতে হতো, কারণ ওই মোমেন্টে তোমার পাণ্ডিত্যকে দেখায় ওই ম্যাথ সলভ করা সম্ভব না। অনেক ম্যাথ মুখস্থ করে তাদেরকে পরীক্ষার হলে করতে হয়েছে। এবং মেডিকেলে তো বুঝে মুখস্থ করতে হয়। মুখস্থ না থাকলে তুমি রুগীর সামনে কি বই খুলে বের করবা? না, সবই মুখস্থ থাকতে হয়। একটা জিনিস হচ্ছে বুঝা আর মুখস্থ করা। তুমি যদি না বুঝে মুখস্থ করো তাহলে কখনোই তুমি রুগীর সামনে অন মোমেন্টে কি প্রয়োজন তোমার মাথা থেকে বের হবে না। মুখস্থ সবাই করে, কিন্তু যারা বুঝে করে তারা জানে রুগীর সামনে কোন সিচুয়েশনে, কোন পরিস্থিতিতে, কোন ইমার্জেন্সিতে তোমার কোন মুখস্থ পয়েন্টটা কাজে লাগবে। ওকে, তো মুখস্থ করার নিয়ম আমি যা করি, লিখে লিখে মুখস্থ করা। লিখা, হ্যাঁ, এগুলো হচ্ছে ব্রেন ওয়ার্মিং হয়। ধরো অনেক সময় আমরা ভিডিও লেকচার দেখি, জাস্ট শুনতেছি, লিখতেছি না। এখন অনেকে এটা নিয়ে আমার সাথে দ্বিমত পোষণ করতে পারবা যে না, অ্যাট এ টাইম সব কিছু করলে সেখানে এফিকেসিটা কমে যায়। কিন্তু হ্যাঁ, সেটা অনেক ডিপের ব্যাপার। বাট এখানে তো এমন একটা সিচুয়েশন যে তুমি পড়তেই বসতে, মানে তোমার পড়াই হচ্ছে না, বা তোমার পড়া এখন অনেক খারাপ অবস্থা। হ্যাঁ, সেই ক্ষেত্রে আমি তাদের জন্য বলতেছি, মুখস্থ তোমরা ভিডিও দেখার সাথে সাথে লিখবা, পারলে লিখবা, সুন্দর করে লেখা লাগবে না, জাস্ট লিখবা। লিখলে ব্রেনের মধ্যে হচ্ছে একটু বেশি কাজ হয়। আবার মুখে বলবাও। তুমি ভিডিও দেখে শিখতেছো, ঠিক আছে, তুমি লিখবা, ভিডিওটা পোস্ট করেই লিখো। তারপর ভিডিওটা পজ করে তুমি হচ্ছে মুখ দিয়ে বলো বারবার সেই জিনিসটা। হ্যাঁ, তারপর ছন্দ দিয়ে মনে রাখতে পারো, নেমোনিক্স দিয়ে মনে রাখতে পারো। আমি সবসময় পড়াটাকে আমার রিয়েল লাইফের সাথে রিলেট করার চেষ্টা করি। এবং তুমি তুমি তত ক্রিয়েটিভ ওয়েতে জিনিসটা মনে রাখতে পারবা, মুখস্থ করতে পারবা। সো ইউ হ্যাভ টু বি ক্রিয়েটিভ। ওকে, তোমাকে ক্রিয়েটিভ হতে হবে। মুখস্থ বিদ্যাও ওয়ান কাইন্ড অফ ক্রিয়েটিভিটি। তুমি যদি এটাকে সঠিক জায়গায় কাজে লাগাতে পারো, যেমন ধরো একজন লয়ারকে অবভিয়াসলি তোমার সব ল মুখস্থই করতে হয়। বাট সে লয়ারটা কখন একজন ভালো লয়ার হবে? যখন সে সঠিক সময়ে কোন ল অ্যাপ্লাই করে কীভাবে অপোনেন্টকে তোমার আটকাইতে হবে, কিভাবে কেস জিততে হবে সে জানবে, তাই না? আচ্ছা, অনেকে আমি দেখছি, আমার সিবলিং সহ অনেককে আমি দেখছি মনে মনে হচ্ছে ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি করে ফেলে। নো, এটা করা যাবে না। তুমি যদি মনে মনে ম্যাথ, ফিজিক্স আর কেমিস্ট্রি করো তাহলে অবভিয়াসলি তোমার মার্কস কমবে, আনলেস তুমি অলরেডি অনেক উপরের লেভেল আছো। ওকে, অনেক অনেক ব্রিলিয়ান্ট, ওটা আলাদা বিষয়। বাট মনে মনে প্লিজ কখনোই ম্যাথ করবে না, ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি এটা মনে মনে করবে না। অবভিয়াসলি একটা খাতা কলমে প্র্যাকটিস করতে হবে, প্রচুর প্র্যাকটিস করতে হবে। এবং আমি সাজেস্ট করব পুরো কথায় ভাষায় লিখতে হবে। আমাদের কারিকুলাম অনুযায়ী আমাদের হচ্ছে অনেক সুন্দর করে ভাষা প্রয়োগ করে লিখতে হয় ফিজিক্স আর কেমিস্ট্রিতে। তোমরা এটা করবা। হ্যাঁ, অনেক অনেক কিছু মেনটেন করতে হয়। তো ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি মাছ প্র্যাকটিস করবা। অ্যান্ড লাস্ট অফ অল, স্টিক টু ইউর প্ল্যানটাকে ফিজিবল করবা, যেন হচ্ছে চেঞ্জ করা যায়। হ্যাঁ, এমন করবা না যে চেঞ্জ করলে তুমি একদম শেষ, এমন না। অবভিয়াসলি তোমার প্ল্যানটা স্মুথলি যাবে না, তোমাকে হয়তো মাঝে আবার একটু রিনিউ করতে হবে। হ্যাঁ, তুমি হয়তো সিক থাকবা, ডিপ্রেস থাকবা, এটা নর্মাল, সবাই থাকে, সবাই অসুস্থ হয়, এটার সাথেই হচ্ছে লেগে থাকতে হবে। হ্যাঁ, অবভিয়াসলি আগে হেলথ প্রায়োরিটি, হেলথের কেয়ার নিবা, বাট এগুলোর সাথে পড়াশোনাটাকে চালিয়ে যেতে হবে। অ্যান্ড কিছু স্টুডেন্ট আছে, কেন এমন পড়বো, অথবা এসব পড়তে এরকমভাবে পড়বো কেন, মুখস্থ করবো কেন, এরকম অনেক চিন্তা হচ্ছে মাথায় আসে। যাদের আমরা যেহেতু এখন বলতেছি 6 মান্থস প্ল্যান, হ্যাঁ, এদের তুমি এইচএসসি দাও, না হলে না দাও। তো যাদের মাথায় এইসব চিন্তা আসে আমি বলবো ছেড়ে ফেলো প্লিজ, এখন এগুলো নিয়ে চিন্তা করার কিছু নাই। যেহেতু আমার একটু হলেও এক্সপিরিয়েন্স আছে, আমি সেই এক্সপিরিয়েন্স থেকে বলতেছি একটু পড়ো। আমি যেভাবে করে বলতেছি, আপাতত যেহেতু তুমি এইচএসসির জন্য বসবে, তুমি বসো একটু, 80+
মার্কস আনো, এরপরে কথা হবে, এরপরে দেখা যাবে পড়াশোনা আসলে দরকার কি দরকার না। এখন এসব অবাঞ্ছিত প্রশ্ন হচ্ছে মাথায় আনবে না। আচ্ছা, ইমপ্রুভমেন্টের জন্য বুঝে বুঝে প্র্যাকটিস করার কোনো বিকল্প নেই। এখন এই বুঝার সোর্সটা কি? ওকে, আমরা বুঝবো কোথায়? একটা সময় ছিল এটা অনেক টাফ একটা বিষয়। বিকজ পরিবারের সবাই হচ্ছে স্কুলে গিয়েছে, কলেজে গিয়েছে এমন না। এবং অনলাইন ছিল না, টিউটরস অ্যাভেলেবল ছিল না। অ্যান্ড যারা হচ্ছে একটু পেরিফেরিতে আছো তাদের ক্ষেত্রে এটা আরও ডিফিকাল্ট। এখনও ডিফিকাল্ট কিনা, মেবি একটু ডিফিকাল্ট, অ্যাজ আমি পেরিফেরিতে থাকি না, আমি বুঝতে পারবো না। বাট অবভিয়াসলি যারা পেরিফেরিতে থাকো তারা আমাকে বলবে যে টিউটর সেখানে অ্যাভেলেবেল কি না, ইন্টারনেট অ্যাভেলেবেল কি না, পড়াশোনার জন্য সেখানে সুযোগ কেমন, আমাকে একটু কমেন্টে জানাবে। সো বোঝার সোর্স হিসেবে আমি যেগুলো লাইফে ইউজ করি অবভিয়াসলি টিউটর অনলাইনেও হতে পারে, অফলাইনেও হতে পারে, অনেকের হোম টিউটর আসে। এখন আই ওয়াজ নেভার ইউজ টু হোম টিউটর, আমার কখনোই হোম টিউটর ছিল না। হ্যাঁ, একদম জীবনের শুরু থেকে এই পর্যন্ত হোম টিউটর ছিল না। হ্যাঁ, আমি প্যারেন্টসের হেল্প নিয়েছি ছোটোবেলায়, একদম 6-7 পর্যন্ত হয়তো আম্মু আমাকে সব পড়াই দিত, মানে পড়া ধরতো, পড়াইতো না তো, এমন না যে খুব মধুর সুরে সব বুঝিয়ে দিত, কাইন্ড অফ ওই যে ভয় দেখায় অথবা রাগ করেই পড়াইতো। ওটাই আমার উপর খাটতো আর কি, যদিও এখন এসব খাটে না, তোমাকে জোর জবরদস্তি করে কেউ পড়াতে পারবে না ওভাবে পড়াতে। এবং ম্যাথ অ্যান্ড ফিজিক্স এই টাইপের জিনিসগুলো আমি যেসব প্রবলেম ফেস করতাম ওটা আমি বাবার কাছ থেকে করে ফেলতাম, বুঝতাম। হ্যাঁ, এটা আমার ঘরে একটা ফ্যাসিলিটিস অবভিয়াসলি ছিল। অ্যান্ড ফিজিক্স আর ম্যাথ যত আমি হায়ার লেভেলে যাই তখন যেটা হয় যে একটু কঠিন হইতে থাকে পড়াগুলো, তখন আমি ফ্রেন্ডদের কাছ থেকে হেল্প নিতাম। ইয়াস, ফ্রেন্ডদের কাছ থেকে হেল্প নিতাম। ফ্রেন্ডের কাছে যেটা বুঝতাম না সেটা আমি অনলাইনে, এবং বিলিভ মি অর নট, করোনার আগে অনলাইনে এইচএসসির জন্য মোটেও খুব রেয়ারলি ভালো কিছু ইউটিউব চ্যানেল ছিল। এখন ভরি ভরি, এখন প্রচুর অ্যাভেলেবেল অনলাইনে এসএসসি এইচএসসি লেভেলে প্রচুরই, এমনকি মেডিকেলেও অনেক 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 ক্লাসেস অনলাইনে সোর্স টিউটর অ্যাভেলেবেল। বাট আমার টাইমে ছিল না, করোনার পরে আমার টাইমে হচ্ছে আস্তে আস্তে ডেভেলপমেন্ট হয়। তো আমি অনলাইন টিচারই প্রেফার করতাম। আর অফলাইনে হচ্ছে আমি যখনই ধরো এইচএসসির সময় আমি ব্যাচ পড়েছি কলেজের টিচারদের কাছে, তো আমি ব্যাচে গিয়ে টিচারদেরকে আস্ক করতাম, টিচারদের কাছ থেকে প্রবলেমগুলো সলভ করে নিতাম। হ্যাঁ, এটা একটা বোঝার সোর্স। আরেকটা বোঝার সোর্স হচ্ছে কাউকে বোঝানো। তুমি একটা জিনিস খেয়াল করো, ধরো তুমি একটা জিনিস বুঝতেছো না বা তোমার মুখস্থ হচ্ছে না, যেমন হচ্ছে আমাদের রিসেন্টলি ফরেন্সিক টার্ম ভাইবা ছিল, তো আমাদেরকে হচ্ছে ওথ, হ্যাঁ ডক্টরস ওথটা, এই ওথটা হচ্ছে মুখস্থ করতে হবে। আমরা রুমমেটরা সবাই এটা অনেক টাফ, মানে আমাদের সবার কাছে টাফ লাগতেছিল। অ্যান্ড সবার কাছেই শুরুতে টাফ লাগছে, জিনিসটা অবিশ্বাস্য মনে হচ্ছে। বাট আমি আর কি একটা প্ল্যান নিই যে আমি সবাইকে বোঝাবো, সবার জন্য হচ্ছে এটা ইজি করে দিব। তো আমি যখন অন্যকে বুঝাইতে চাই, ভিতর থেকে আমার অলরেডি একটা প্রেশার কমে যায়, যে মানে কেন জানি কমে যায়। যখন তুমি নিজে বুঝতে চাবা, নিজে পরীক্ষা দিবা, তোমার প্রেশারটা বেশি থাকবে। বাট তুমি অন্যের পরীক্ষা নিবা বা অন্যকে বোঝাবা, প্রেশারটা একটু কমে যায়। তো আমি একদম ঠান্ডা মাথায় খুবই ইউনিক একটা ওয়ে বের করছি পুরো ওথটা মুখস্থ করার, খুবই সহজ। হ্যাঁ, তো আমি মনে করি যে টিচ সামওয়ান এলস, তুমি অন্যকে বোঝানোর মাধ্যমে সব থেকে বেটার নিজে বুঝবা অন্যকে বোঝানোর মাধ্যমে। অ্যান্ড আমি বোঝার জন্য চ্যাট জিপিটি কখনোই আমার ওই টাইমে ছিল না। রিসেন্টলি, খুব রিসেন্টলি আমি সেকেন্ড ইয়ার অফ এমবিবিএস থেকে চ্যাট জিপিটির সাথে পরিচিত। অ্যান্ড সবচেয়ে বেশি ইউজ করেছি হচ্ছে এই বছরটা চ্যাট জিপিটি। তো চ্যাট জিপিটিতে হয় কি, ধরো আমার একটা লেকচারের ভাষা, অনেক সময় ভাষা সুন্দর ইংলিশ না হলেও বা ইংলিশটা একটু কঠিন হলে বুঝতে পারি না, তো আমি ওই লাইনটা বা ওই ফ্রেজটা বা ওই পিডিএফটা চ্যাট জিপিটিতে দিই, বলে যে এটাকে ইজিলি বুঝা দাও। সেম লাইনগুলোই, শুধু একটু ভাষাটাকে সহজ করাতে পুরো জিনিসটা আমি খুব ইজিলি বুঝে যাও। অনেক সময় বলি এটাকে সামারাইজ করে দাও, এটা নোট বানায় দাও, এটা থেকে কোয়েশ্চেন বানায় দাও, এমসিকিউস বানায় দাও, অথবা এই জিনিসটাকে একটা সুন্দর সংজ্ঞায় কনভার্ট করো। তো এখান থেকে খুবই ভালো মতো মিনিং জানা যায়, অনেক কিছুর, অনেক ফ্রেজের মিনিং জানা যায়। আন্ডারস্ট্যান্ডিংয়ের জন্য ইউজ করি, নোটের জন্য ইউজ করি, এক্সট্রা পয়েন্ট বের করি, অর্গানাইজড পয়েন্ট বের করতে বলি। যেমন খুব রিসেন্টলি হচ্ছে কীভাবে হচ্ছে অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স হচ্ছে,
এটা নিয়ে আমার টিচারের একটা নোট ছিল যেটা আমার কাছে অনেক হিজিবিজি লাগছে। আমি পুরো নোটটা হচ্ছে দিয়েছি ChatGPT-কে। সে পুরো নোটটাকে খুব সুন্দর করে পয়েন্ট আকারে, বুলেট পয়েন্ট আকারে অর্গানাইজ করে দিছে। সো এবং ওইটাই পরীক্ষার হলে আসছে। সো আমি মনে করি যে কোনো একটা মিনিং আন্ডারস্ট্যান্ডিং এগুলোর জন্য অথবা কোনো এক্সট্রা পয়েন্টের জন্য গুগলের থেকে ChatGPT-কে জিজ্ঞেস করা অনেক বেটার। একটু ট্রাস্ট ইস্যুস আছে, বাট আমি মনে করি তুমি তো বইয়ের সাথেই মিলাচ্ছ, পুরোপুরি ChatGPT-র উপর ডিপেন্ডেন্ট হচ্ছ না। সো ইটস ওয়ার্থ ইট, ট্রাস্ট করতে পারো তুমি। দেন বায়োলজির ক্ষেত্রে আমার টাইমে আমি কি করেছি, এখন তোমার অনেক সোর্স, ওকে এখন অনেক সোর্স। আমার টাইমে আমার কলেজের টিচাররা অসাধারণ ছিলেন, ঠিক আছে। অফলাইনে আমি যেসব ব্যাচ করতাম খুবই ভালো, বাট করোনার মধ্যে হয় কি অফলাইনটা তো অফ হয়ে গেল, তখন অনলাইনে আমার বেস্ট লেগেছে প্যাটেলস অফ বায়োলজি। আমি আমার লাইফের ফার্স্ট টাইম তখন একজন মেডিকেল স্টুডেন্ট বা ফিউচার ডক্টর বা ডক্টরের পড়ানোর স্টাইল দেখলাম, কারণ আমি কখনো আগে ধরো এরকম মেডিকেল স্টুডেন্টের কাছে পড়ি নাই। তো আমার খুবই ভালো লেগেছিলো যে সব বুঝে দিচ্ছে। আমি মনে হয় তখনই ভালো লাগাটা, বায়োলজির প্রতি ভালো লাগাটা ওই সময় ক্রিয়েট হলো। অ্যান্ড খুব ভালো মতন বুঝতাম। এর আগে বায়োলজি বুঝতাম না, আমার খুব কষ্ট হতো। অলওয়েজ বায়োলজিতে আমার কম মার্কস আসতো, বাট এই টাইমটাতে আমি বায়োলজি বোঝা শুরু করি। অ্যান্ড দেন ফিজিক্স তো আমার অল টাইম ফেভারিট সাবজেক্ট, পারলে আমি এখনও ফিজিক্স পড়ি। ফিজিক্স আমার এতটা ভালো লাগে, যদিও কলেজের ফিজিক্স অত ভালো মানে লাগতোই, হ্যাঁ ফিজিক্স ভালো লাগতো। আচ্ছা, তো ফিজিক্স আমার আদমজিতে অসাধারণ টিচার আমি পেয়েছি, মানে বলে বোঝাতে পারবো না। যারা আদমজিতে পড়ছো বা পড়েছো তারা জানো আমি কাদের কথা বলছি, তারা অসাধারণ। হ্যাঁ, দেন আমি একজন আমার একটু বইটা পরীক্ষা দেওয়ার ইচ্ছা ছিল, তো আমি হিমেল ভাইয়ের ভিডিও দেখতাম, তোমরা চাইলে দেখতে পারো। উনি অনেক প্রবলেম সলভ করায় দেন। মেনলি যারা হচ্ছে বুয়েট ভার্সিটি প্রিপারেশন নিবা তাদের জন্য বেটার হবে। অ্যান্ড নান আদার দেন আমার মোস্ট ফেভারেট, মানে ফিজিক্সে আমার আন্ডারস্ট্যান্ডিংটা অনেক বেটার করেছে, এবং ফিজিক্সে আমি অনেক ক্রিটিক্যাল কোয়েশ্চেন সলভ করা স্টার্ট করেছি। মানে আমি যদি বলি যে ফিজিক্সের প্রতি আমার লাভ বাড়িয়ে দিয়েছে যে চ্যানেল, সেটা হচ্ছে ফিজিক্সওয়ালা। ওকে, ফিজিক্সওয়ালা চ্যানেলটা আমি তখন থেকে দেখি যখন ফিজিক্সওয়ালা অতটা ফেমাসও ছিলেন না, বা ওনার খুব ওল্ড ভিডিওগুলো 6, 7, 8 বছর আগের ভিডিওগুলো আমি দেখতাম। অ্যামেজিং। এখন ফিজিক্সওয়ালাকে নিয়ে তো ধরো সিরিজ মুভিজও বের হয়ে গিয়েছে। তো ফিজিক্সওয়ালা চ্যানেলে আলাক পান্ডে স্যার ছিলেন, এটা একটা ইন্ডিয়ান চ্যানেল। সো অ্যামেজিং। আমি আমার কাছে এখনও ফিজিক্সওয়ালার মতো চ্যানেল আমি মনে করি এটা বেস্ট, আমার কাছে বেস্ট লাগে ফিজিক্সওয়ালা। কিন্তু তার ওল্ড ভিডিওগুলো, নিউ ভিডিও যারা হচ্ছে অন্যান্য টিচার নেন তারা নিশ্চয়ই ভালো ক্লাস নেন, কিন্তু ওনার ক্লাসই আমার পছন্দ। এমনকি ওনার কেমিস্ট্রি পড়ানো আমার কাছে খুব ভালো লাগে। তো কেমিস্ট্রির জন্য অবভিয়াসলি আমার কলেজে অসাধারণ টিচার আছে। আদমজির টিচারের প্রশংসা কে না জানে। ওকে, আদমজি কলেজের যে টিচার আছেন অসাধারণ। এছাড়াও ফিজিক্সওয়ালা আমি পড়েছি, আর হিমেল ভাইয়ের ভিডিও তোমরা দেখতে পারো অনলাইনে। অ্যান্ড ম্যাথের প্রতি আমার ভালোবাসা যিনি নিয়ে এসেছেন উনি হচ্ছেন উজ্জ্বল ভাই। হ্যাঁ, ওনার ব্যাপারে আমি যতটুকু জানি উনি একসময় উদ্ভাসের সাথে, এখনও মনে হয় আছেন, উদ্ভাসের পরিচালক বা মানে রাজশাহীতে যে উদ্ভাস আছে সেটার সাথে যুক্ত ছিলেন, এখনও মেবি আছেন। পরবর্তীতে তার নিজের উজ্জ্বল ম্যাথ ক্লাব খুলেন। তো ওনার মেনলি এটা অফলাইনেই চলে, বাট করোনার সময় উনি অনলাইনেও শুরু করেছিলেন, এবং ওনার ম্যাথ পড়ানো আমার কাছে সেরা লাগে। যারা ওনার কাছে পড়ো বা জানো তারা মানে শুনে থাকবে, মানে যারা ওনার কাছে পড়ো তারা তো জানোই, বাকিরা তাদের কাছ থেকে শুনে নিও যে উনি কতটা অসাধারণ পড়ান। উনি অসাধারণ। উনি ম্যাথের প্রতি আমার ভালোবাসা সৃষ্টি করার জন্য উনি অনেক বড় অবদান ওনার। অ্যান্ড অবভিয়াসলি আমি কলেজে অনেক অসাধারণ টিচার পেয়েছি, বাট কলেজের ক্ষেত্রে আমি যেটা বুঝতাম যে অনেক স্লো পড়ায় টিচার। অনেক ধরো 1 ঘন্টার সময় বা 1.5 ঘন্টার সময় বা 2 ঘন্টার সময় খুবই স্লো পড়ায়, খুবই অসাধারণ পড়ান, বাট খুবই স্লো পড়ান। কখনো পরীক্ষার আগে সিলেবাস শেষ
করতে পারতেন না অথবা মানে সিলেবাস শেষ হতো না। তো আমি খুবই প্রেফার করতাম যে আমি অনলাইনে রেকর্ডেড ক্লাস দেখে ফেলি। একসাথে বসে পুরো চ্যাপ্টারটা শেষ করে দেওয়া যায় রেকর্ডেড ক্লাস দেখে। তো আমি এই বব বলো, তারপর ফিজিক্সওয়ালা, উজ্জ্বল ভাই ওনাদের সবারই রেকর্ডেড ক্লাসই দেখতাম। তো এটা আমার কাছে বোঝার সোর্স হিসেবে সেরা লেগেছে। সো তোমরা দেখতে পারো।